হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2024 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 5টা সলভ করেছিলাম, তাই আজ আমরা সলভ করবো মডেল কোয়েশ্চেন পেপার 6। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমরা প্লেলিস্টে পাবে আমাদের ইংলিশ টেক্সট আর ম্যাথসের সলিউশন, তার সঙ্গে প্রশ্নবিচিত্র আর অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিচ্ছে আমার প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলো নোট ডাউন করে নেওয়ার সঙ্গে আমি সহায়িকার পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি। মডেল কোয়েশ্চেন পেপার 6 কামরাবাদ উচ্চ বিদ্যালয়। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে উত্তরটা লেখো। সম্পূর্ণ বাক্যে এটা লিখবে, প্রশ্নের মান আছে 1, মানে এরকমভাবে লিখবে যে 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। অন্ধকূপ হত্যা কাহিনীর উদ্ভাবক ছিলেন হলওয়েল। বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয় সুরাটে। 2 নম্বর একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান আছে 1, কে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন? সিরাজউদ্দৌলা কলকাতার নাম আলীনগর রেখেছিলেন। কত খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে? 1812 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এটা আছে রায়মার্টিনের 39 নম্বর পৃষ্ঠাতে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ববর্তী নবাব মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসায়। কিন্তু সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করতে চাইলে ইংরেজের সঙ্গে তার বিরোধ বাধে ও বক্সারের যুদ্ধ হয়। এরপরের প্রশ্ন আছে, কে কি উদ্দেশ্যে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এটা আছে রায়মার্টিনের 82 পেজে। লিখবে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতে প্রাচীন সভ্যতার চর্চা করা। সাব পয়েন্ট করবে, লিখবে ভারতে প্রাচীন সভ্যতার চর্চা করার জন্য তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2 নাম্বার ভারতীয় ইতিহাসে ইংরেজি অনুবাদ করা, ভারতীয় সাহিত্যের ইংরেজি অনুবাদ করা। তিনি ভারতীয় সাহিত্যের আধুনিক সাহিত্যকে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এর ফলে ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক দৃঢ় হবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 4 নম্বরে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে 3। দ্বৈত শাসন কি? আছে রায়মার্টিনের এটা 40 নম্বর পেজে, ছায়ার বইয়ের আছে 21 নম্বর পেজে। আমি ছায়ার বই থেকে লেখাচ্ছি। দেওয়ানি লাভের পর বাংলায় একদিকে রাজনৈতিক ও নিজামতের ক্ষমতা থেকে বাংলার নবাবের হাতে, অপরদিকে ক্ষমতা থাকে বাংলার নবাবের হাতে, অপরদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, অপরদিকে ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা, যা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। এর পরের প্রশ্নতে রয়েছে মেকলে মিনিটস বা মেকলের প্রতিবেদন কি? তোমরা পয়েন্ট করবে। মেকলে মিনিটস বা মেকলে প্রতিবেদন আছে রায়মার্টিনের 86 পেজে। টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্যই অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। 5 নম্বরে রয়েছে 7-8টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এই প্রশ্নের মান রয়েছে 5। 5-এর 1-এ রয়েছে ফারুক শিয়রের ফরমান কি? এর 3টি শর্ত লেখো। ফারুক শিয়রের ফরমানটা লিখবে। ফারুক শিয়র ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুক শিয়র ফরমান নামে পরিচিত। এটা লিখবে, মানে ফারুক শিয়র ফরমান বলে পয়েন্ট করে লিখবে। আর ফারুক শিয়র ফরমানের শর্ত লিখবে যে ফারুক শিয়রের ফরমানের কিছু শর্ত হলো,
এটা লিখে 1 নাম্বার দেবে। লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করা হয়, লেখা দরকার নেই, করা লিখবে। 2 নাম্বার কলকাতা গোবিন্দপুর 57টি ব্যতীত আরও 38টি গ্রামের জমিদারি কেনার অধিকার প্রাপ্ত হয় ব্রিটিশ কোম্পানি। আর বাংলার নবাবের মুর্শিদাবাদে টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করার অধিকার লাভ লিখবে। অধিকার পায় না, অধিকার লাভ লিখবে। তার কারণ তোমাকে শর্ত লিখতে বলা হয়েছে আর এখানে বৈশিষ্ট্য আছে, তো সেই জন্য উত্তরটাকে তোমার নিজের মতো করে চেঞ্জ করে নেবে। 3টে শর্ত বলা হয়েছে, 3টে বললাম। পাঁচশালা বন্দোবস্ত সম্বন্ধে আলোচনা করো আছে রায় মার্টিনের 76 পেজে। এটাই শেষ প্রশ্ন। আর শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি যে এই ভিডিওটা যদি ভালো লেগেছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখো ইজারাদারি বন্দোবস্ত, ইজারাদারি বা পাঁচশালা বন্দোবস্ত দুটো একই হবে। লিখবে পাঁচশালা বন্দোবস্ত, যেহেতু তোমাকে বলা হয়েছে তো তুমি পাঁচশালা বন্দোবস্তই লিখবে, মানে পয়েন্টে পাঁচশালা বন্দোবস্ত লিখবে। 1772 খ্রিস্টাব্দে ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কারের পূর্ণ দায়িত্ব নিয়ে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হয়ে আসেন। তিনি নিলামের মাধ্যমে 5 বছরের জন্য জমিদার বা ইজারাদারদের সঙ্গে জমি বন্দোবস্ত করেন। এই ব্যবস্থা ইজারাদারি বন্দোবস্ত বা পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত। ইজারাদার ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। তিনি বাংলা ও বিহারের 2 নায়েব দেওয়ান রেজা খাঁ ও সীতাব রায়কে পদচ্যুত করেন এবং রাজস্ব আদায়ের দায়িত্ব কোম্পানির এখতিয়ারে নিয়ে আসেন। নিলামের মাধ্যমে তিনি সর্বোচ্চ হারে রাজস্ব দিতে সম্মত হতেন। যিনি সর্বোচ্চ হারে রাজস্ব দিতে সম্মত হতেন তাকে 5 বছরের জন্য জমি ইজারা দেওয়া হতো। এই নিলামদাররা ইজারাদার নামে পরিচিত ছিল। ইজারাদারি বন্দোবস্তের সময়কাল, এই বন্দোবস্ত 1772 খ্রিস্টাব্দ থেকে 1777 খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ ছিল। ইজারাদারি বন্দোবস্তের ত্রুটি, কিছুদিনের মধ্যে হেস্টিংস প্রবর্তিত ইজারাদারি বা পাঁচশালা বন্দোবস্তের ত্রুটিগুলি প্রকট হয়ে ওঠে। রাজস্ব প্রদানে ব্যর্থতা, নিলামের মাধ্যমে সর্বোচ্চ রাজস্ব দেওয়ার শর্তে ভূঁইফোড় ইজারাদাররা জমি পেলেও তারা নির্দিষ্ট রাজস্ব দিতে ব্যর্থ হয়। 2 নাম্বার অনিশ্চিত আয়, এই ব্যবস্থায় সরকারের আয় অনিশ্চিত হয়ে পড়ে। কৃষক শোষণ, এই ব্যবস্থায় কৃষকদের উপর অত্যাচার বেড়েছিল, কারণ জমিতে জমিদারের স্বত্ব অনিশ্চিত হয়। জমিদাররা কৃষকদের সর্বশান্ত করে রাজস্ব আদায় করত। পাঁচশালা বন্দোবস্তের অবসান, ওয়ারেন হেস্টিংস 1777 খ্রিস্টাব্দে পাঁচশালা বন্দোবস্তের অবসান ঘটান এবং একশালা বন্দোবস্ত চালু করেন। এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।